এক সপ্তাহ পেছালো গণটিকা কার্যক্রম। শনিবার একদিন পরীক্ষামূলক দেওয়ার পর পুরোদমে শুরু 14 আগস্ট থেকে করোনায় আরও 2 শতাধিক মৃত্যু। কাল থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে। ডেঙ্গুর ঝুঁকিতে সবচেয়ে বেশি শিশুরা। রাজধানীতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু, তারপরও নেই কাঙ্ক্ষিত সচেতনতা। অভিভাবকদের সতর্ক হবার আহ্বান উত্তরের মেয়রের। 15 আগস্ট জাতির পিতা ও এদেশের মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার দৃষ্টান্ত। শেখ কামালের 72তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী। 10 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে তুলে দেওয়া হলো ক্রীড়া পুরস্কার। র্যাবের অভিযানে আটক চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি। বাসা থেকে এলএসডি সহ বিপুল মাদক জব্দ, জিজ্ঞাসাবাদ চলছে। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। কোভিড টিকাদান ক্যাম্পেইন পরিকল্পনায় এলো বড় পরিবর্তন। শনিবার থেকে শুরু হচ্ছে না সপ্তাহব্যাপী ক্যাম্পেইন, ওই দিন চলবে কেবল পরীক্ষামূলকভাবে। নতুন পরিকল্পনা অনুযায়ী এক সপ্তাহ বিরতি দিয়ে 14 থেকে 19 আগস্ট পর্যন্ত পুরোদমে ক্যাম্পেইন চলার কথা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, টিকার মজুদ আর সংরক্ষণের বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে এসে বড় পরিবর্তন। প্রান্তিক পর্যায় সহ সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনতে কথা ছিল শনিবার থেকে সপ্তাহব্যাপী গণটিকাদান ক্যাম্পেইন শুরু। তবে 2 দিন আগে পরিকল্পনায় কাটছাঁট। শনিবার চলবে কেবল পরীক্ষামূলকভাবে। নতুন পরিকল্পনা অনুযায়ী 14 থেকে 19 আগস্ট পর্যন্ত পুরোদমে টিকা ক্যাম্পেইন চালানোর ভাবনা। 7 তারিখে হবে। আপাতত আমরা একদিনই করবো, টানা সপ্তাহ ঘুরে দিতে পারবো না। আর টানা সপ্তাহ ঘুরে দিতে গেলে আমার ম্যান পাওয়ার নাই। 2 নম্বর হচ্ছে টিকা নাই। আর মডার্নার যে পরিমাণ টিকা আমার হাতে আছে, আমি এখন সবটাকে যদি একদম গ্রাম পর্যন্ত নিতে পারতাম তাহলে আমি বাড়াই দিতে পারতাম। আমি তো সবটা ওই জায়গায় নিতে পারছি না। ক্যাম্পেইনে লক্ষ্য ছিল 1 সপ্তাহে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনা। শেষ মুহূর্তে পরিকল্পনায় পরিবর্তন আনার পেছনে প্রভাব রেখেছে টিকার মজুদ আর সংরক্ষণের বিষয়টিও। বাজারে এখন আমাকে 4টা টিকা দিতে হচ্ছে, সেটাও একটা জটিলতার কারণ। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জিনোম সিকোয়েন্সে দেখা গেছে জুলাইয়ে দেশে কোভিড শনাক্তদের 98%ই ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ আরও ঊর্ধ্বমুখী। বেশিরভাগ রোগী শ্বাসকষ্টে ভুগছেন। 24 ঘন্টায় ঢাকা বাদে সারা দেশে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 209 জন। তার মধ্যে সর্বাধিক ময়মনসিংহ মেডিকেলে 21 জন, আর সর্বোচ্চ শনাক্তের হার বরিশালে 48.14%। রোগীর অতিরিক্ত চাপ, শয্যা ও আইসিইউ সংকটে বেসামাল হাসপাতালগুলো। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা আর উপসর্গ নিয়ে প্রতিদিনই শত শত মানুষ হাসপাতালমুখী। শয্যার জন্য হাসপাতালগুলোতে ছোটাছুটি করছেন রোগীর স্বজনরা। তার সঙ্গে আইসিইউ সংকটে রোগীদের ভোগান্তি বাড়িয়েছে বহুগুণ। সীমিত শয্যার কারণে মুমূর্ষ রোগীর জন্য মিলছে না আইসিইউ। যারা পাচ্ছেন তাদের প্রতিটি মুহূর্তই কাটছে আতঙ্কে। অক্সিজেনের মাত্রা কম নিয়ে যেসব গ্রামের রোগী হাসপাতালে আসছেন তাদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে বলে জানান চিকিৎসকরা। গ্রাম থেকে লেট করে আসে এবং অক্সিজেন যদি 70 নিচে নিয়ে আসে, সেগুলো আবার সেন্ট্রাল অক্সিজেন লাইন দিয়ে আসলে কিছু করা যায় না। করোনা ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 21 জন মারা গেছেন। তাদের মধ্যে 14 জনই ময়মনসিংহের। হাসপাতালের করোনা ইউনিটে 230 শয্যার বিপরীতে ভর্তি আছেন 580 জন রোগী, আর শনাক্তের হার 20.21%। আইসিইউর জন্য অনেক চেষ্টা করছি, ডাক্তাররাও অনেকেও করছে, হেল্প করছেন, কিন্তু আমরা আইসিইউ বেড পাই নাই। আমরা যদি আইসিইউটা পাইতাম তাহলে আমাদের সুবিধা হতো। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে 19 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশালেরই 9 জন। শনাক্তের হার 48.14%। আইসিইউর জন্য হাহাকার রোগীর স্বজনদের। আমার রোগী খুব ঝুঁকিপূর্ণ, এখন বাঁচে কিনা আমি জানি না, অনেক অসুস্থ। এ জায়গায় সিলিন্ডারের খুব অভাব। আমি অক্সিজেনে দিছি, ওই আমি সিট পাই না। রাজশাহী মেডিকেলে মারা গেছেন 17 জন। তাদের মধ্যে রাজশাহীর 5 ও নাটোরের 4 জন। 24 ঘন্টায় 193টি নমুনা পরীক্ষায় শনাক্ত 46 জন, হার 23.71%। গত 2 দিন থেকে জ্বর এসেছিল, আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করেছি, উনি ভর্তি করার পরামর্শ দিল। করোনা ও উপসর্গ নিয়ে ফেনীতে 15 ও চাঁদপুরে 14 জন মারা গেছেন। শনাক্তের হার ফেনীতে 25.22% ও চাঁদপুরে 47.61%। আমার অক্সিজেন পাইতেছি না, মতলব থেকে আমার চাঁদপুর পাঠাইছে,
মানে চাঁদপুর থেকে আমি কই যাবো মারা নিয়ে 11 জন করে মারা গেছেন কুষ্টিয়া ও ফরিদপুরে। কুষ্টিয়া সদর হাসপাতালে 217 জন ও ফরিদপুর মেডিকেলে 339 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। দুই জেলার শনাক্তের হার প্রায় 41%। আর সিলেট মেডিকেলে মারা গেছেন 12 জন। প্রতিদিন আমাকে 4500 টাকার ওষুধ কেনা লাগতেছে। আইসিইউ বেডও পাইতেছে না, নর্মাল বেডও পাইতেছে না। রংপুর, বগুড়া ও চট্টগ্রামে করোনা ও উপসর্গ নিয়ে 9 জন করে মারা গেছেন। শনাক্তের হার রংপুরে প্রায় 41%, চট্টগ্রামে 36% ও বগুড়ায় 17.5%। বেড পাওয়া যাচ্ছে না। আমাদেরটা রোগী এমনি বেড পাইছি, কিন্তু এমনি ঠিক আছে, ট্রিটমেন্ট চলতেছে ভালো ইনশাআল্লাহ। আইসিইউ পাওয়া যাবে না। এছাড়া 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে 8 জন করে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়, 7 জন করে কুমিল্লা, দিনাজপুর ও যশোরে এবং 5 জন করে মারা গেছেন নোয়াখালী ও ঝিনাইদহে। আহসানুল করিম, সময় সংবাদ। এদিকে শিল্প কারখানা ও অভ্যন্তরীণ বিমান চলাচল চালু রেখে আগামী 10 আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। চলমান বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে আজ মধ্যরাতে। গত মঙ্গলবার সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় লকডাউনের মেয়াদ আরও 5 দিন বাড়ানোর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ সময় সব ধরনের শিল্প কারখানা খোলা থাকবে। সব ধরনের গণপরিবহন ও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকলেও এবার খুলে দেওয়া হচ্ছে অভ্যন্তরীণ বিমান যোগাযোগ। 11 আগস্টের পর বিধিনিষেধ শিথিল করা হবে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই 2 শতাধিক রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। তারপরও নেই কাঙ্ক্ষিত সচেতনতা। অভিভাবকদের সতর্ক হবার আহ্বান জানিয়েছেন উত্তরের মেয়র। 10 বছরের শাবাব হেরে গেছে এডিসের কাছে। সোমবার ডেঙ্গু নিয়ে ভর্তি হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। শত চেষ্টায় সাধ্যকার তাকে বেঁধে রাখে। বুধবার রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শাবাব। চলতি বছর শুরু থেকেই শঙ্কা ছিল বাড়বে ডেঙ্গু, ঘটছেও তাই। বিশেষ করে হাসপাতালের বিছানায় শিশুরাই বেশি। তবু টনক নড়ছে কই। 2 সিটির অভিযানে ঢু মারলি দেখা মিলে এডিসের লার্ভার। তো সিকিউরিটি আমি তো জানি না। আমি পরিষ্কার বলতে তো এমনি তো আমাদের আশেপাশে এই যে পানিটা বৃষ্টির কারণে বেশি। বিশেষ করে এখনো নির্মাণাধীন ভবনে নেই কাঙ্ক্ষিত মাত্রার সচেতনতা। বৃহস্পতিবার অভিযানে আরো কঠোর হওয়ার ঘোষণা দেন উত্তরের মেয়র। সবাইকে অনুরোধ করব বিনয়ের সাথে, আসুন আমরা আমাদের এলাকাটা পরিষ্কার করি। আমরা আমাদের কনস্ট্রাকশন যেখানে হচ্ছে এখানে পরিষ্কার করি। এটি হচ্ছিল আমাদের অবহেলা, এটি হচ্ছে আমাদের অবজ্ঞা। দেখি না কি হয়। তাই আমি বলতে চাই, জরিমানার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। পাশাপাশি শিশুদের প্রতি আরো যত্নবান হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। রাশেদ রিমন, সময় সংবাদ, ঢাকা। র্যাবের অভিযানে আটক চিত্রনায়িকা পরিমণি এবং প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে। বৃহস্পতিবার সকাল থেকে র্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। ধরে ধরে সাজানো বিদেশি ব্র্যান্ডের মদ, র্যাবের দাবি সবই উদ্ধার করা হয়েছে চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালিয়ে। শতাধিক মদের বোতলের পাশাপাশি মিলেছে ভয়ঙ্কর এলএসডি ও আইসের মতো মাদকও। এদিকে বুধবার রাতে একই এলাকায় প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মদের বোতল। তার বাসায়ও পাওয়া গেছে আইস, এলএসডি। সীসাবারের সরঞ্জামও মিলেছে অভিযানে। রাজের বাসায় পাওয়া গেছে বিকৃত যৌনাচারে ব্যবহৃত সরঞ্জামও। র্যাব বলছে চিত্রনায়িকা পরি ও প্রযোজক রাজের বিরুদ্ধে পৃথক 2টি মাদকের মামলা দায়ের করা হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনেও মামলা হতে পারে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পক্ষ থেকে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে র্যাব সদর দফতরে আছেন রিপোর্টার বুলবুল রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বুলবুল, আবারও কথা বলেছিলাম আমরা র্যাবের যিনি গণমাধ্যম শাখার পরিচালক রয়েছেন অর্থাৎ খন্দকার আল মঈনের সাথে। তিনি আমাদেরকে
এর আগেও জানিয়েছিলেন যে ব্রিফিংটি বিকেল 4টায় হওয়ার কথা ছিল, যদিও আমাদেরকে একটু আগে আবারও জানানো হয়েছে বিকেল 4টা নয়, ব্রিফিংটি অনুষ্ঠিত হবে বিকেল 4:30টায়। অর্থাৎ এই বিকেল 4:30টায় কিন্তু আমরা আসলে জানতে পারবো এই যে চিত্রনায়িকা পরিমণি এবং একজন প্রযোজক, যিনি কথিত একজন প্রযোজক নজরুল ইসলাম রাজ, যাদেরকে গতকাল রাতে বনানীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছিল এবং এখন পর্যন্ত কিন্তু তাদের বিরুদ্ধে কোনো থানায় কোনো মামলা দায়ের হয়নি। আমরা জানতে চেয়েছিলাম কি ধরনের মামলা তাদের বিরুদ্ধে দায়ের করা হতে পারে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চিত্র পরিচালক অর্থাৎ প্রযোজক, আবার কখনো তিনি নিজেকে ব্যবসায়ী এবং রাজনীতিবিদ পরিচয় দেয় নজরুল ইসলাম রাজ। তার বাসা থেকে কিন্তু বিদেশি মদ উদ্ধার করা হয়েছে, একটি কম্পিউটার উদ্ধার করেছে যেখানে পর্নোগ্রাফিক কন্টেন্টের তথ্য মিলেছে। তাছাড়াও তাকে বাসা থেকে কিন্তু ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং বিকৃত যৌনাচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি তার বাসা থেকে কিন্তু সীসাবারে ব্যবহৃত যে সরঞ্জাম সেগুলো উদ্ধার করা হয়েছে। তার মানে তার বিরুদ্ধে মাদকের মামলার পাশাপাশি কিন্তু পর্নোগ্রাফিক যে নিয়ন্ত্রণ আইন রয়েছে সেই আইনেও কিন্তু মামলা হবে, অর্থাৎ দুটি মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা রয়েছে। তার মোবাইল জব্দ করা হয়েছে, সেই মোবাইলে অর্থাৎ প্রাথমিক যে তদন্ত রয়েছে সেই তদন্ত শেষে র্যাব যেটি আমাদেরকে জানিয়েছে প্রাথমিকভাবে অনানুষ্ঠানিকভাবে যে তার মোবাইলে কিন্তু বিভিন্ন তরুণীর পর্ন ভিডিও পাওয়া গেছে। অর্থাৎ এই বিষয়গুলো নিয়েই কিন্তু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বনানী থানায় রাজধানীর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঠিক বনানী থানায় মামলা দায়েরের পরপরই কিন্তু তাদেরকে আদালতে তোলা হবে। আদালতে তোলার পর তাদের রিমান্ডের আবেদন করা হবে এবং রিমান্ড মঞ্জুর হওয়ার পর কিন্তু আরও তদন্ত হবে। সেই তদন্তে রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষে আর কি তথ্য পাওয়া গেল এবং কি প্রমাণ পাওয়া গেল সব বিষয়গুলো নিয়ে কিন্তু র্যাবের পক্ষ থেকে আরও বিস্তারিত জানানো হবে। তো এখন পর্যন্ত তাজনীন, র্যাব সদর দপ্তর থেকে আমার কাছে এই ছিল সবশেষ। র্যাব সদর দফতর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার বুলবুল রেজা। 15 আগস্টের ঘটনা জাতির পিতা ও এদেশের মানুষের সাথে চরম বিশ্বাসঘাতকতার দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে হত্যার মধ্য দিয়ে নিঃশেষ করা হয়েছিল স্বাধীন দেশের মর্যাদাকে। সকালে শেখ কামালের 72তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক ক্ষেত্রের বিকাশে শেখ কামালের অনন্য ভূমিকা ছিল বলে জানান বড় বোন শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়া হয় 10 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে। বৃহস্পতিবার শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 10 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে তুলে দেয়া হলো জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার 2021। এমন কোনো খেলা নাই যাতে তার পারদর্শী। অনুষ্ঠানে ছোট ভাইকে নিয়ে স্মৃতিচারণে বড় বোন শেখ হাসিনা জানান, শেখ কামালের ঈর্ষণীয় পারদর্শিতা মুগ্ধ করেছিল আপামর জনতাকে। সাংস্কৃতিক দিক থেকে, ক্রীড়ার দিক থেকে আজকে যে উৎকর্ষতা স্বাধীনতার পর বিশেষ করে সেখানে কামালের একটা বিরাট অবদান রয়েছে। 74 সালের 16 ডিসেম্বর একটা চক্রান্ত করে কামালকে গুলি করা হয়, তাকে হত্যারও চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে যখন বেঁচে যায় তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয়, অথচ রাষ্ট্রপতির ছেলে বা প্রধানমন্ত্রীর ছেলে, জাতির পিতার ছেলে অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করত। তিনি জানান, 75-এর হত্যাকাণ্ড চরম বিশ্বাসঘাতকতা জাতির জন্য। এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করলেন, এই বাঙালি জাতিকে একটা পতাকা দিলেন। এই দেশের মানুষই কিছু সংখ্যক ষড়যন্ত্র করে কি নির্মমভাবে হত্যা করল। এত বড় বিশ্বাসঘাতকতা এই বাংলাদেশে ঘটে গেছে। এর আগে সকালে গণভবনে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল স্মরণে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট, 10 টাকার উদ্বোধনী খাম ও 5 টাকার ডেটা কার্ড অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এছাড়া এ উপলক্ষে 2টি পোস্টার প্রকাশ করা হয়েছে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকেও। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিভিন্ন স্থানে পাচার হয়ে বন্দি দশায় দিন গুনছেন প্রায় 10,000 বাংলাদেশি নারী। সীমান্তে পাচারকারীদের অর্ধশত সেফ হোমের সন্ধানও পেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফেসবুক, টিকটকের মাধ্যমে প্রতারণার নতুন ফাঁদ ফেলছে এসব পাচার চক্র।
মার্জিয়া মুমুর রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। নোয়াপাড়া এই গ্রামটি থেকে মাত্র কয়েকশো গজ দূরেই ভারত সীমান্ত, আর সীমান্তবর্তী এই গ্রামগুলোতেই ডেরা বেঁধেছে পাচারকারীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকাতেই অর্ধশত সেফ হোম রয়েছে পাচারকারীদের। 4156 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত স্থল সীমান্ত বিশ্বের 5ম দীর্ঘ ভূমি সীমানার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানব পাচার। সীমান্তবর্তী গ্রামগুলোতে দরিদ্র মানুষকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হচ্ছে ভারতে। করোনায় মানব পাচারকারীদের টার্গেট এখন সীমান্তবর্তী এলাকার কন্যা, শিশু, কিশোরী ও তরুণীরা। বউ বাচ্চা সবসময় আতঙ্ক করে আছে, মনে করেন ছেলেবেলে কিডন্যাপ করে নিয়ে যাইতেছে, রাত হলে নিয়ে যা, আন্ধার হলো বা পাচার করে নিয়ে যাইতে আছে। টাকা পয়সা দিয়া, চাকরি লোভ দিয়া, ফুলা মাইয়া লইয়া সব তারা পাচার করে জায়গা। আমাদের স্কুলের অনেক মেয়েদেরকে নিয়ে গেছে। সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোতে পাচারকারীদের অন্তত 50টি সেফ হোম চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি সেফ হাউজেই এই পাচারিত নারীরা ধর্ষিত হতো, জোর করে মাদকাসক্ত করা হতো। এই বিষয়গুলো তারা গোপনে ভিডিও করত। র্যাব বলছে সীমান্ত পার করে পাচারকারী চক্র প্রথমে ভিকটিমদের কলকাতায় পাঠায়, যেখানকার সেফ হোমে তাদের আটকে রাখা হয় বেশ কয়েকদিন। ভারতের নকল আধার কার্ড তৈরির পর ট্রেনে করে ভিকটিমদের বেঙ্গালুরু ও চেন্নাইয়ে আরেকটি পাচারকারী চক্রের হাতে তুলে দেয়া হয়। ভারতে নারী পাচারে জড়িত দেশের ভেতরে প্রধান 4টি চক্র, যেখানে সক্রিয় 250 সদস্য। যশোর ও সাতক্ষীরা জেলা দিয়ে পাচার হচ্ছে সবচেয়ে বেশি। ভারতীয় পুলিশের কাছ থেকে সহযোগিতার ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। বিভিন্ন সময় অভিযানে অনেকে গ্রেফতার হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। গত 10 বছরে ভারতে পাচার হওয়া প্রায় 2000 নারীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ। কাল সিরিজ জয়ের মিশনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম টাইগার। অন্যদিকে সিরিজ বাঁচাতে যে কোনো মূল্যে একটা জয় চাই অজিদের। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম 2 ম্যাচের দাপুটে জয় এগিয়ে দিয়েছে বাংলাদেশকে। সিরিজ জয়ের মিশনে এখন অনেকটাই আত্মবিশ্বাসী টিম টাইগার। তবে 2 ম্যাচে বোলাররা ভালো করলেও এখনও আশানুরূপ ফল দেখাতে পারছেন না ব্যাটসম্যানরা। বিষয়টা কিছুটা ভাবনায় রেখেছে ডমিঙ্গোকে। অন্যদিকে যে কোনো মূল্যে সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া। উইন্ডিজের পর এখানেও সিরিজ হারের লজ্জায় ডুবতে চায় না ল্যাঙ্কার বাহিনী। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 সপ্তাহ পেছালো গণটিকা কার্যক্রম। শনিবার একদিন পরীক্ষামূলক দেওয়ার পর পুরোদমে শুরু 14 আগস্ট থেকে। করোনায় আরও 2 শতাধিক মৃত্যু। কাল থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে। ডেঙ্গু ঝুঁকিতে সবচেয়ে শিশুরা। রাজধানীতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু, তারপরও নেই কাঙ্ক্ষিত সচেতনতা। অভিভাবকদের সতর্ক হবার আহ্বান উত্তরের মেয়রের। এবং 15 আগস্ট জাতির পিতা ও এদেশের মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার দৃষ্টান্ত। শেখ কামালের 72তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী। 10 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে দেয়া হলো পুরস্কার। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।